আপনার কাছে আমি আসছি। আমার আরেকটা ফান্ডা আছে, যে ফান্ডাটা হলো যে অনুপ্রবেশকারীরাও তো নিশ্চয়ই আমাদের বেনিফিটগুলো নিচ্ছিল এতদিন ধরে। এই 33টা যে কোয়েশ্চেন সেন্সাসে, এবারের এই কোয়েশ্চেনগুলো থেকেই তো অনেক কিছু বেরিয়ে যাবে এবং পুরোটা ডিজিটাইজড হচ্ছে। অর্থাৎ সমস্ত অ্যালগোরিদম, সমস্ত ডেটা, সমস্ত তথ্য, বায়োমেট্রিক প্রত্যেক ভারতীয়র আমরা আমাদের ডেটা ব্যাংকে রেখে দিচ্ছি। বাংলাদেশি বা পাকিস্তানিদের ডেটা ব্যাংক নিশ্চয়ই আইডেন্টিফাই করে সরিয়ে দেওয়া বা ডিলিট করা যাবে এবার। ময়ূক, দেখো, এই যে বিরোধিতা, এই যে পুরো সেন্সাস নিয়ে একটা শুরু হবে, যদিও 7বার সেন্সাস আগে হয়ে গেছে, এই বিরোধিতার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে সেলফ ডিক্লারেশনে যে ডকুমেন্টটা দেওয়া হবে, একটা কথা মনে রাখতে হবে, গভর্নমেন্টের কাছে কিন্তু মোটামুটি সবারই কিছু না কিছু ডেটা আছে। তার মানে সেলফ ডিক্লারেশন যেটা দেওয়া হবে সেখানে যদি ভুলভাল কেউ লেখে বা না, একজন যদি বলে আমরা ডেটা দেবো না, ভারত সরকার আমাদের ডেটা চুরি করছে, আমরা ডেটা দেবো না, আমরা সেন্সাসের অংশ হব না, অনেকে আছে, অনেকে এরকম মানে সেকু খ্যাপা আছে। হ্যাঁ, কিন্তু বেনিফিট নেওয়ার সময় তারা কিন্তু সব থেকে আগে লাইনে দাঁড়িয়ে থাকে, তখন কার্ড দেখাতে অসুবিধা হয় না। কাগজ নেই দিখাएंगे, কিন্তু বেনিফিটের সময় সব থেকে আগে কারা লাইনে দাঁড়ায় সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো। তো সুতরাং প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে যে অনুপ্রবেশের ব্যাপারটা যেটা তুমি বলছো, এখানে যদি কেউ সেলফ ডিক্লারেশনে মনে করে আমি ডেটা দেবো না, সেটাও কিন্তু মার্ক হয়ে যাবে। তার মানে এটা ব্যাপারটা এরকম নয় যে আমি এবার চেপে যাব। এই চেপে যাওয়ার ব্যাপারটা কিন্তু এবার অত সহজ হবে না, কারণ গভর্নমেন্ট খুব ভালো করে জানে কারা টোটালি ম্যাপড আউট জেনারেলি আছে। আমার যতটুকু ধারণা টেকনোলজি সম্বন্ধে, যারা অনুপ্রবেশকারী তাদেরও যে আধার কার্ড যেটা করেছে যেমন ভাবেই হোক, সেটারও একটা ম্যাপিং আছে, এবং সেখানে যদি ডেটা কেউ না দেয়, তার মানে বেসিক্যালি সেই আধার কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবারই রিসেন্টলি দেখবে গত 1 বছরে প্রায় 20 লক্ষর বেশি আধার কার্ড, সরি 2 কোটি যারা মারা গেছে বা এরকম, তাদের আধার কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার মানে কেউ যদি মনে করে আমি ডেটা দেবো না, তাহলে কিন্তু এই নয় যে সে বেঁচে গেল, তার কাছে নোটিশ আসবে। সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ব্যাপার আছে, এই যে ওয়েলফেয়ার মেজার গুলো নিয়ে কয়েকজন আপনাদের যে প্যানেলিস্ট খুব সুন্দর এক্সপ্লেন করলো, এই যে ওয়েলফেয়ার মেজার গুলো সরকার যে নেয় বা প্রত্যেক বছর যে নেয়, প্রত্যেক দশকে নিচ্ছে, তার তো একটা অডিট হতে হবে না? এই সেন্সাসটা হচ্ছে বেসিক্যালি একটা অডিট, যে অডিটে এটাও দেখতে হবে যে আমি যে খরচাটা করলাম এটার আলটিমেটলি বেনিফিটটা কি হয়েছে কি হয়নি। আমার এক সময় মনে আছে ময়ূক, 2009 সালে, 2009 আমি সুন্দরবনের এদিকে দিয়ে দেখতাম আধা ঘর, জানেন তো, আধা মানে প্রত্যেকটা বাড়ি হাফ, মানে প্রথম কিস্তিটা দিয়ে দিয়েছে যার যে আর কি বেনিফিশিয়ারি, পরেরটা থেকে আর দেওয়া হতো না। সুতরাং ওই একটা জায়গা যা মালঞ্চ টালঞ্চতে তৎসময় হাফ ঘরে ভর্তি ছিল। তো এই সেন্সাসে যে বাড়ি আছে কিনা বা আর কার কি জিনিস আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি অডিট করা হয়। প্রথম হচ্ছে বার করা যে কার কোথায় ডেফিসিয়েন্সি আছে, সেকেন্ড হচ্ছে অডিট। আর কেউ যদি ডেটা না দেয় সেটাও ম্যাপড আউট হয়ে যাবে, কারণ সরকারের কাছে কিন্তু সমস্ত ডেটা মোরালেস কিন্তু আছে, শুধুমাত্র এফআইআর না, প্রত্যেকটা জিনিসে। চতুর্থ ব্যাপার হচ্ছে যে এই যে সেন্সাসের পরে যে ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন হয়ে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে, তার সবচেয়ে বড় একটা বেনিফিট জানো কি ময়ূক? আমাদের দেশে প্রত্যেক বছর 4 থেকে 5 খানা ইলেকশন লেগে থাকে। আমাদের মতো বড় দেশ যখন, যেটা আজকে একটা পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনীতি, তাকে যদি আগে এগিয়ে যেতে হয় তাহলে মাঝে মাঝে কিছু কঠিন ডিসিশন নিতে হয়। কিন্তু যেহেতু প্রত্যেক বছরই 5-6টা ইলেকশন থাকে, কোন সরকারের পক্ষে কঠিন ডিসিশন নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়, কারণ ইলেকশন আছে, হয় স্টেট ইলেকশন, নয় সেন্ট্রাল ইলেকশন, নয় এই ইলেকশন সেই ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আপনার যখন একবারে পুরো ইলেকশনটা হয়ে যাবে, তাহলে যে বেনিফিটটা সেটা হচ্ছে যে আপনার অন্তত 2-3 বছর, সেটা স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি না, যে কোনো স্টেট গভর্নমেন্টের পক্ষ, কিছু কঠিন ডিসিশন যেটা হয়তো তাৎক্ষণিক মনে হবে খুব খারাপ, কিন্তু পরবর্তীকালে সেটা অনেক বেনিফিট দেখা যাবে। যেমন জিএসটি, আজকে যারা মাকুসেকুরা যে জিএসটির খুব ক্রিটিসিজম করতো, তারা সবচেয়ে বেশি সেই স্টেটগুলো বেনিফিশিয়ারি জিএসটি, আজকে কিন্তু তারা কিন্তু জিএসটি নিয়ে কোনো কথা বলে না। এবং তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে ইলেকশন প্রত্যেক বছর করা, লোকসভার আলাদা ইলেকশন, রাজ্যের আমরা কত টাকা প্রত্যেক বছর খরচা করি শুধু ইলেকশনের, তার কোন হিসেব আছে? তা পুরো 5 বছরের ইলেকশন যদি একবারে হয়ে যায়, তাহলে আমি একটা জায়গায় দেখছিলাম শুধু পার্লামেন্ট 1 ঘন্টা চালাতে 1 কোটি 80 লাখ টাকা খরচা হয়। তাহলে ইলেকশন করতে তো মানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হয় বিভিন্ন সময়। অ্যাবসলিউটলি ঠিক ঠিক। এবং সেটা একটা ব্যাপার। হ্যাঁ, অঙ্কন 30 সেকেন্ড কিছু বলছি। তার সাথে আমি আরেকটা পয়েন্ট, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া যে কথাটা বললেন, ইকোনমি নই,
কিন্তু ওয়েলফেয়ার মেজার্স, ইনভেস্টমেন্ট, এডুকেশন পলিসি কি হবে, কে বেনিফিশিয়ারি হবে। আমি একটা লাস্টে পয়েন্ট বলতে চাই ময়ূর, আজকে যারা কাস্ট সেন্সাস নিয়ে কংগ্রেস থেকে শুরু করে যারা খুব চেঁচামেচি করতো, আপনি দেখবেন যখন কাস্ট সেন্সাসের রিপোর্টটা চলে আসবে এবং তার সাথে যদি রোহিণী কমিশনের রিপোর্টটা সরকার তখন ইমপ্লিমেন্ট করতে যায়, তখন দেখবেন যারা কাস্ট সেন্সাস চেয়েছিল তারা সব থেকে আগে পালাবে, বলবে না না আমরা মানি না। এটা একটা আমি আজকে বলে রাখলাম, আপনি 1 থেকে 2 বছর পর দেখবেন এটা যদি না হয়। বেশ ব্যাক টু ইউ। বেশ বেশ অঙ্ক 30 সেকেন্ডস আমি তারপরে হ্যাঁ। দেবাশিসদার কাছে যাবো। না, তুমি বলছিলে যে কত লক্ষ কোটি টাকা বাঁচবে যদি এক দেশ এক ভোট হয়, তাহলে সরকার এটা হিসেব দিয়েছে যে 12 লক্ষ কোটি টাকা 5 বছরের জন্য দেশের বাঁচতে পারে। 12 লক্ষ কোটি টাকা, তার মানে আপনি ভাবুন 12 লক্ষ কোটি টাকায় কত হাসপাতাল, কত স্কুল, কত কলেজ, কত রাস্তা, কত কিছু আমরা পেতে পারি। ঠিক।